জীবনে চলার পথে অনেক বাধা আসবে, তবে থেমে থাকার কোনো অবকাশ নেই। আজ আমাদের মাঝে এমনই একজন সংগ্রামী মানুষ উপস্থিত আছেন যিনি থেমে থাকতে জানেন না। তার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তবে তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি সকলের পরিচিত মুখ, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, এবং আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে, এতে আসলে আমি নিজেই কি বলবো, ভালো লাগে আমার নিজের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতেই জানতে চাই আপনার ঈদটা আসলে কেমন কাটে? ঈদ যদি বলি, ঈদ তো হলো আনন্দ, খুশি। তো ঈদের আনন্দটা আমরা গত 15 বছর উপভোগ করতে পারি নাই। বাংলাদেশের মানুষ ঈদকে যেভাবে দেখে, আমাদের যে কালচার, সংস্কৃতি, ঐতিহ্যের মধ্যে ঈদ যেভাবে উদযাপিত হয়, সেটা গত 15 বছর মানুষ উপভোগ করতে পারে নাই। কারণ সকলে আমরা জানি যে এই 15 বছর দেশে কি হয়েছে। মানুষ জুলুম, নির্যাতন, অত্যাচার নানাভাবে তাদের জীবনযাপনটাই ছিল একেবারে দেশের ভিতরে, বাইরে থাকলেও কারাগার এবং ভিতরে তো কারাগার আছেই। যেমন আমি নিজে 4টে ঈদ কারাগারে করেছি। তো কারাগারে ঈদ আর কেমন হবে? কারাগার থেকে বেরিয়ে আসছি জামিনে মুক্তি পেয়ে, তখন মনে হয়েছে কারাগারে মনে একটু আরও ভালো ছিলাম। কেন এমন মনে হয়েছে? কেন? এটা এই জন্য মনে হয়েছে, কারাগারে যেমন নিয়ন্ত্রিত জীবন, বাইরে একই নিয়ন্ত্রিত জীবন। তো বেটার এই জন্য যে বাইরের সিকিউরিটি পয়েন্টে সবসময় শঙ্কায় থাকতে হইতো, কারাগারে এই সংখ্যাটা ছিল না। বাঁচার জন্য একটা যুদ্ধ সবসময় করতে হয়েছে। জি, এটাই হলো মূল বিষয়। আমি গত ঈদের কথাই বলি, 24-এর 5ই আগস্টের পরিবর্তন উপর আমরা একটা ঈদ অতিবাহিত করেছি। সেইটির অভিজ্ঞতা হলো বিগত 15 বছর থেকে ব্যতিক্রম। আমি যখন আমার আসন মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার আসনে, যখন আমি ঈদের পরে এলাকাবাসীর সাথে অনেকগুলো শিডিউল আমার ছিল, আমি যখন কুতুবদিয়ার এক মংনমা ঘাটে গেলাম, আমার এখানে পাড়া ভাড়া আছে দ্বীপাঞ্চল, আমি কোনোভাবে আগাইতে পারছিলাম না। মানুষের স্রোত, ভিড়। তো প্রশ্ন করলাম বিষয়টা কি, কখনো তো এরকম দেখি নেই, আজকে এত ভিড় কেন, এত মানুষের ঢল এবং স্রোত কেন পড়ে আছে? তো বলছে যে বিগত 15 বছরের ঈদ যারা করতে পারে নাই, তারাই এবার এত বেশি মানুষ এসে ঈদ করেছে, 5-7 গুণ বেশি হবে মানুষের সংখ্যা বিগত ঈদের তুলনায়। এই লোকগুলো সব ছুটি শেষে আবার ফিরে যাচ্ছে গ্রাম থেকে শহরে। মূলত সেই কারণেই আনন্দটা তারা উপভোগ করেছে প্রথমবারের মতো। আপনার জন্মস্থান তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি স্থানে, সেটা হচ্ছে কক্সবাজার। আপনার বেড়ে ওঠা কি সম্পূর্ণ কক্সবাজারেই? হ্যাঁ, আমার ছোটবেলা, কৈশোর জীবন এবং সেই সময়ের একটা বড় অংশই আমি গ্রামে বেড়ে উঠেছি কুতুবদিয়াতে। কুতুবদিয়া উত্তরদুরং ইউনিয়ন। আমার একটা দিনী আলেম পরিবারে আমার জন্ম। আচ্ছা, সেখান থেকে আমি বেড়ে উঠেছি। আর শিক্ষা দীক্ষার জন্যে পরবর্তী সময়ে আমি পার্শ্ববর্তী উপজেলায়, আমাদের বর্তমান চকরিয়ার পেকুয়া উপজেলা বলে, রাজাখালীতে, আমি সেখানে পড়াশোনার জন্য প্রথমে যাই। ইন্টার পর্যন্ত শেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সম্প্রতি আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তো পড়াশোনাটা কি আপনার শখ? ছোটবেলা থেকেই এমনি পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। তো যতই বয়স বাড়তেছিল আস্তে আস্তে বুঝতে শিখেছি, তখন থেকে পড়াশোনার প্রতি একটা আগ্রহী উঠি। আর বিশ্ববিদ্যালয়ের লাইফটা আমার যেভাবে কেটেছে, সেটাও একটা বড় সংগ্রামী জীবন কেটেছে। একটু ছোট্ট করে যদি আমাদের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলতেন। হ্যাঁ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, মজার ব্যাপার হচ্ছে প্রথম দিন আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে।
ভর্তি পরীক্ষার জন্য গেলাম। পরীক্ষা শেষ করে যখন দুপুরে লাঞ্চের টাইম হলো, শাহজালাল হলে আমি তখন ডাইনিংয়ে ঢুকলাম, খাবার দাবার একসাথে, দু একজন বন্ধু বান্ধব ছিল সাথে। তো ডাইনিং হলে যখন আমি খাওয়ার শুরু করব, হাত পরিষ্কার করার জন্য প্লেট দিয়ে আমি একটা বোলের মধ্যে পানিটা ঢাললাম। তা আমার পাশ থেকে 2-3 জন বড় চোখ আমরা তাকাইলো। তো মনে হলো যে কি যেন আমি ভুল করে ফেলছি। তা একজন কানে কানে বললো যে ভাই এটা ডালের বাটি, আপনি পানি ফেলেছেন। আচ্ছা আচ্ছা, ডালের ডাল প্রসিদ্ধ আর কি, মানে পাতলা পানির সাথে পাতলা, বোঝা যায়নি। তো এইটা একটা স্মৃতি সেই সময়ের। তো এভাবে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে আমি যখন ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, তো বিশ্ববিদ্যালয়ের আমার সংগ্রামী জীবন ছিল ওই দিন ক্যাম্পাসে এক ধরনের সংগ্রাম, রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমি বাংলা ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম। আসার আগে একটু তার পেছনের দিকের গল্প আরেকটু শুনবো। সেটা হচ্ছে মানে রাজনীতিতে যুক্ত হবেন, এটা কি শুরু থেকেই চিন্তার মধ্যে ছিল, না আস্তে আস্তে দেশপ্রেমের জায়গা থেকে আসলে যুক্ত হওয়া? না, এটা হলো যে আমার রাজনৈতিক যুক্ত হওয়ার বিষয়টা হলো দুটো বিষয় আছে। দেশপ্রেম তো অবশ্যই একটা বিষয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করা, সেবা করা। আর এটা হলো আদর্শিক দৃষ্টিভঙ্গি ছিল। আদর্শিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে দেশটা আসলে যেভাবে চলছে, আমাদের দেশটা তো স্বাধীনতার পর থেকেই ডেমোক্রেসিটা এখানে ডেভেলপ করে নাই, বিকশিত হয়নি। নাম্বার 1, মূল্যবোধের অবক্ষয় হয়েছে বিভিন্ন সময়ে, মানুষের মধ্যে বঞ্চনা এবং অধিকার হারার একটা সুর সবসময় বেজে উঠত। তো বিশেষ করে স্বৈরাচারী আমলের যে 9 বছর 91 সাল পর্যন্ত, যেটা 1982 সাল থেকে আমরা লং টাইম ছাত্র জীবনে স্ট্রাগল করেছি, যেটা আমি ইউনিভার্সিটি লাইফে পেয়েছি 9 বছর, পুরোটাই আমার বিশ্ববিদ্যালয় লাইফের মধ্যে ছিল আর কি। সেখানেও একটা সংগ্রাম আমাদের করতে হয়েছে, বিশেষ করে প্রতিনিয়তই হল ভ্যাকেট করা। কারণ বাইরে যখন স্বৈরাচারী আন্দোলন হয়, প্রধান অস্ত্র ছিল আন্দোলন বন্ধ করার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল লিভ করানো, কারণ ছাত্ররাই তো আন্দোলনের মূল শক্তি ছিল। সেই কারণেই হল লিভ করা, ওঠা, বারবার হল থেকে বের হওয়া, এটা একটা বিড়ম্বনা ছাত্রদের জন্য ছিল। এর মধ্যে সেশন জট ছিল। তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় পীড়া দিয়েছে। এমনি আমি রাজনীতির সাথে আরও আগে থেকেই সম্পৃক্ত। আমি 1977 সাল থেকেই আমি রাজনীতির সাথে ছাত্রদের সম্পৃক্ত হই। তখনও আমি ক্লাস 9-এর ছাত্র, সেই লেভেল থেকে কিন্তু আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। এখানে একটা ওই যে আদর্শিক প্রেরণাটা কাজ করেছে। ওই বয়সটা থেকে একটা ভীতি কাজ করেনি, যেহেতু আপনি বললেন আপনি মাত্র 9ম শ্রেণীর একজন স্টুডেন্ট ছিলেন তখন? ওই যে আমার ছোটবেলা থেকে একটা ফিলিংস ছিল। আচ্ছা, ছোটবেলা থেকে আমি একটু সোশ্যাল কন্ট্যাক্ট, ফ্রেন্ড, বন্ধু বান্ধব নিয়ে চলা, খেলাধুলা, তো নিজের অ্যাম্বিশন বেড়ে ওঠার মধ্যে এটা একটা কাজ করেছে যে ভবিষ্যতে আমি দেশের জন্য কিছু করব এবং দেশের মানুষের জন্য কিছু করব, এলাকার মানুষের উপকার করব। এটা আমার ছোটবেলা থেকেই এটা। পরিবারের কাছ থেকে কতটুকু সমর্থন পেয়েছেন আপনি? হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্য দুটোই ছিল। ছোটবেলাটা একটু বিরোধিতা ছিল, ছোট বয়সে এত তাড়াতাড়ি এগুলো ছিল, পড়ালেখার ক্ষতি হবে, আবার মায়ের আদর থাকার কারণে বেশি, সেই জায়গাটাও একটু বিরোধিতাটা এমন ছিল যে আমার সন্তান যদি কিছু হয়ে যায়, যে শঙ্কা সবার ক্ষেত্রে যেটা কাজ করে ওইটাই হচ্ছিল। তো এই জন্য রাজনীতির বাইরে অনেক সোশ্যাল অর্গানাইজেশন গড়ে ওঠে। আমি নিজে অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম। আমি ছোটোবেলা থেকে খেলাধুলা, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করা, এর সাথে কাজ করা, এগুলো একটা আমার নিজের হ্যাবিট ছিল আর কি। তো ফলে রাজনীতি আমার সামাজিক ক্যারেক্টার থেকে রাজনীতিতে আমার সম্পৃক্ত হওয়া, এর মধ্যে বড় ইনফ্লুয়েন্স কাজ করে যে আমি যেহেতু একটি আদর্শবাদী সংগঠন করেছি, তো আবার আমার ফ্যামিলি এনভায়রনমেন্টও এরকম ছিল। তো ফ্যামিলিতেই কিছু শিখেছি, আবার ফ্যামিলির বাইরে গিয়ে আমি আমার সংগঠন থেকে শিখেছি। এভাবে বলা যায় আমি নিজেকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের সংগঠন দরকার সেই জায়গাটাই আমি খুঁজে পেয়েছি ছাত্র শিবিরের এই জায়গায় এসে আর কি। সেখানে আমাদের এলাকায়
ওই যে জাসদের মার্কা ছিল মশাল, এটাতে আনন্দ পাইতাম আর কি। আমার আত্মীয় স্বজন মিলে আমরা সেই মিছিল ছোটবেলা বুঝে হোক না বুঝে গিয়েছি, মশালও চালিয়েছি। পরে যখন বুঝতে শুরু করেছি তখন এই চিন্তার পরিবর্তনটা আসছে। তবে এক ক্ষেত্রে একজন স্কুলের টিচার আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছেন। আমার স্কুলের না, পাশের একটা স্কুলের, ওনার নামই বলে দিই, ওনার একটা কন্ট্রিবিউশন আমার লাইফে আছে, আহমদুর রহমান, এখনও বেঁচে আছেন। তো এই ধরনের আদর্শিক মোটিভেশন থেকেও কিন্তু আমার চিন্তার পরিবর্তনটা, বা যে লাইনে আমি ঢুকে গিয়েছিলাম সেখান থেকে আমি ভাগ পরিবর্তন করে এই লাইনে আসার সুযোগটা পেয়েছি। এটা একটা বড় বিষয় ছিল আপনার জন্য, বড় টার্নিং পয়েন্ট ছিল এটা। যদি আমি এই আলোর সন্ধানটা এক কথায় বলতে গেলে না পেলে হয়তো আমি অন্ধকারের দিকে যাবিতে হতাম আমার দৃষ্টিভঙ্গিতে। ভাইয়া নিঃসন্দেহে আরো গল্প করব এবং আপনার কথাগুলো শুনবো, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ এই আয়োজনে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। আরও একবার স্বাগত। বরাবরই দর্শক জানতে চায় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের জীবন সম্পর্কে, মানে কতটা বৈচিত্র্যময় জীবন হয় তাদের। তো সেই জায়গা থেকে অনেকটা সময় আপনার হাজতেও কাটানো হয়েছে, যে বিষয়টা আপনি বলেছেন, সেখানকার কোনো অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। হ্যাঁ, জেলখানার অভিজ্ঞতা এটা একরকম, জেলের বাহিরে তো আরেক রকম অভিজ্ঞতা। জেলখানার অভিজ্ঞতা হচ্ছে আপনার বন্দি জীবনে যা ঘটে এগুলো সবার ক্ষেত্রে ট্রেডিশনালি আছে। তা আমার কিছু ঘটনা নাই তা না, আমি জেল কেটেছি ছাত্র জীবনও। সে সময়ে তো তখন আপনার বয়স কত ছিল? স্বৈরাচার বিরোধী আন্দোলন, এটা আমাদের বলা যায় ইউনিভার্সিটি মাস্টার্সে পড়ি। আচ্ছা, সেই লেভেলে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, তো অল্প দিনের জন্যই, তো স্বল্প সময়ে যতটুকু অভিজ্ঞতা সেটা একরকম। কারণ হলো সেই বয়সের সাথে জেলখানায় যে ধরনের আচার আচরণ হয় সেটাই হয়েছে। আবার স্বৈরাচারী শাসক ছিল। আর পরবর্তীতে রাজনৈতিক জীবনে এসে আমি 11 সালেই জেলখানায় যাই, কোর্টে মামলা হাজিরাইতে গেলাম, ওখান থেকে আমার জেলে পাঠিয়ে দেওয়া হলো। তো তখন আমি সংসদ সদস্য ছিলাম। সংসদ সদস্য হিসাবে যখন আমি 11 সালে গ্রেপ্তার হলাম, গ্রেপ্তার বলতে আমি কোর্টের জামিনের জন্য গিয়েছিলাম, সেখান থেকে মূলত আমাকে জেলখানা নিয়ে গেছে। তো আপনজনকে কাছে পেলে যেরকম একটা উচ্ছ্বাস আনন্দ, সেটাই আমি সেখানে দেখতে পেয়েছি। এবং আমাকে কে যে কী করবে, একজনে বালিশ নিয়ে আসতেছে, সাইদি সাহেব মতো মানুষ, নিজামী সাহেব চাদর নিয়ে আসছে, সাইদি সাহেব কম্বল নিয়ে আসছে, আরও জনে 2-3 জনে মিলে খাবার দাবার নিয়ে ব্যবস্থা নিয়ে ব্যস্ত। তো এগুলো আসলে এত বেশি মাঝে মধ্যে স্মৃতিতে নাড়া দেয়। এই দিনগুলো তো এই মানুষগুলোকে অনেককে পাচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে সেদিন তাদের যে আন্তরিকতা ছিল, যে কদিনই ছিলাম খুবই বিদ্যুতাপন্ন পরিসরে আমরা এখানে ছিলাম আর কি। পরবর্তীতেও কাশিমপুরে আমি সেকেন্ড টাইম অ্যারেস্ট হয়ে সেখানে গেলাম। লাস্ট অ্যারেস্টের পরে কিন্তু আমাদের উপর অভিযানটা করা হয়েছে। সেটা আমার যে প্রাপ্য ছিল ডিভিশন সেটা দেয়নি আমাদেরকে। একটা মানে দেশে যে ওই সময় যে জঙ্গিবাদের উত্থান নাটকগুলো হয়েছে, সে আসামগুলি যে জায়গায় রাখা হয়েছে আমাদেরকে সেখানে রাখা হয়েছে, মানে একটা মেন্টাল টর্চার করার মতো জায়গা আর কি। তো যাই হোক, এই দিনগুলো তো এখন আর নাই। দেশ যেহেতু মুক্ত হয়েছে, এগুলো তো দেশ স্বাধীন হয়েছে। তো সেই সময়ে মানুষের উপর যে অবিচারটা করা হয়েছে, মানুষের যে যার যতটুকু পাওনা সেটা তো দেওয়া হয়নি, মানুষের চাপ সৃষ্টি করা হয়েছে, এটা একটা জেলখানার বিষয় ছিল। এরপরে আপনার জেল জীবনের মধ্যে আপনি দেশের নাগরিক হিসেবে তো গেছেন, আমরা তো রাজনৈতিক মামলায় গেছি, আমরা তো আর চোর ডাকাত না।
সবচেয়ে দুঃখজনক হলো পর পর বারবার রিমান্ডে নিয়ে যাওয়া, এক অস্বাভাবিক ঘটনা। রমজানের রোজার সময় রিমান্ডে নিয়ে যাওয়া, ঈদের আগ মুহূর্তে রিমান্ডে নিয়ে যাওয়া, এখানে মানে লাইফটা একেবারে জেল জীবন হলো একটা স্বাভাবিক যে থাকে, সেটাও ছিল না। তো এই কাজগুলো সেখানে এই অফিসারগুলো হয়েছে, ডান্ডা বেরি পরানো হয়েছে অনেকে। আমার বেলা এটা ঘটে নাই, কিন্তু সিনিয়র লিডারদের আপনাকে ব্যতীত করেছে, খুবই ব্যতীত করেছে এইগুলোই আসলে। আর পজিটিভ দিক যেগুলো জেলখানার মধ্যে আমরা দেখেছি সেটা হলো জেলখানাটা একটা চমৎকার জায়গা মানুষের সংশোধনের জন্য, পড়াশোনার জন্য, ইবাদত করার জন্য, নির্জনে আল্লাহকে ডাকার জন্য একটা ভালো জায়গা। এটা আমি লক্ষ্য করেছি জেল জীবনে। আর অনেক মানুষ কোরআন পড়ে না, নামাজ জানে না, একটা মানুষের ফিলিংস তৈরি হয়। আবার একটা ক্লাস আছে এটা আরও বেশি অপরাধী হয়ে ওঠে, ওখানে ভিতরেও কিন্তু ক্রাইম জোনের মতো ঘটনা, নেটওয়ার্ক এগুলো হয়। এগুলো যদি আমি মিডিয়াতেই বলছি, এগুলো সবাই জানে। গল্প করছিলাম, আরও গল্প বাকি রয়ে গেছে, তবে এখন সময় হয়েছে একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় আবারও সময় হয়ে গেল আরেকটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। সুপ্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবার। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। ভাইয়া, আরও একবার স্বাগত আপনাকে। তবে একটা প্রশ্ন না করলেই না, আমার দর্শকরাও নিঃসন্দেহে জানতে চায়, সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো ভেরি ক্লিয়ার, যে যেভাবে গড়ে উঠেছি এটা এইম তো সামনে ছিল। আমাদের এইমের মধ্যে দুটো জিনিস কাজ করে। দুনিয়াতে যতদিন বেঁচে আছি এখানে আমরা মানুষের সেবা করব, দেশের সেবা করব, আর পরিবার গঠন একটা আমাদের আদর্শিক মোটিভেশন, এটা আছে। সে জায়গাটা যদিও আমরা রাজনৈতিক কারণে সবসময় সুযোগ পাই না, তো সেই কারণে তারপর চেষ্টা করি। এই যে আপনি ঈদের কথা জিজ্ঞেস করলেন, ঈদের সময় আমরা সবসময় একটু বাইরে গিয়ে বেড়ানোর সময়টা এনজয় করার চেষ্টা করি। যখন ফ্রি মুভমেন্ট ছিল না সে সময়েও কিন্তু আমি সুযোগটা বের করে নিয়ে আসতাম। সে কখনো কুয়াকাটা, কখনো সিলেটের জাফলং, এই জাতীয় জায়গায়ও, আমার বাড়ি যেহেতু কক্সবাজার কম যাওয়া হতো, তো কক্সবাজারটা আমার জন্য সিকিউরিটি পয়েন্টটা একটু সেন্সিটিভ ছিল, কিন্তু আউটসাইডে কিন্তু আমি ফ্যামিলিকে যতদূর পারি সময় দেওয়ার চেষ্টা করেছি। তো এই জন্য একটা সুন্দর আদর্শ পরিবার গঠনের চেষ্টা ছিল। সেকেন্ড থিং হচ্ছে সমাজকে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সমাজের একটা আদর্শিক পরিবর্তনটাই হলো আমার মূল গোল, সেই জন্য আমরা কাজ করছি। তা আমরা দেশের রাজনীতির মধ্যে একটু পরিবর্তন আনতে চাই। গুণগত পরিবর্তন যদি না আসে তাহলে আমরা সারা জীবনেই একটা বঞ্চনার মধ্যেই জাতিকে রাখতে হবে আর কি। তো জাতি যে আকাঙ্ক্ষাটা নিয়ে এখন কাজ করছে সেই লাইনে আমাদের এই সংগ্রাম। তো আলটিমেটলি দেশটাকে যদি আপনি আদর্শিক চেঞ্জ আনা যায়, দেশটাকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র করা যায়, সকল মানুষ, নারী পুরুষ, ধর্ম মত নির্বিশেষে সব মানুষের অধিকার সমান, এটা যতদিন না এনশিওর না হবে ততদিন পর্যন্ত একটু সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ কায়েম হবে না। এটা না হলে সমাজে শান্তিও আসবে না। এই লক্ষ্যে আমি মোটো কাজ করতেছি এবং আমার জীবনের বেশিরভাগ সময় এই কাজে নিবেদিত আছে। আর একজন মুমিন হিসাবে তো আখেরাতে নাজাত, আল্লাহর সন্তুষ্টি, এটা আমার লাইফের চূড়ান্ত লক্ষ্য। এই জন্য পার্সোনাল লাইফটাকেও সেভাবে চেষ্টা করি যাতে আমি একটা নৈতিক মানদণ্ড উন্নীত হয়ে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে নিজের ব্যক্তি জীবনটাকেও যাতে সে উন্নতি করা যায়। কারণ আমি যদি ভালো না হই আমি সমাজকে কি দেব? সমাজকে যে চেঞ্জ করবে তাকে আগে নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, এবং আমার যারা দর্শক আছেন তারাও আজকের এই সময়টা নিঃসন্দেহে উপভোগ করেছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সুযোগটা আপনারা দিয়েছেন। একইভাবে চ্যানেল 9কে এবং তার কর্তৃপক্ষকে
এবং তার সাথে যারা জড়িত কলা কৌশলী এবং আরও যারা এই পরিবারের মেম্বার, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলতে চাই। দেশবাসীর সামনে আমার নতুন বক্তব্য বেশি নেই। আমরা দীর্ঘ বঞ্চনার পর, বৈষম্যের পর ২৪ সালের ৫ই আগস্ট একটি নতুনভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছি, এটা সবাই বলেন, আমি একমত এটার সাথে। তো এই প্রেক্ষাপটে যে আমাদের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের এই আকাঙ্ক্ষা প্রত্যাশাটা সবসময় ব্যক্ত হচ্ছে। সেটা হলো আমাদের দেশটা এই যে বিগত ৫৪ বছরের স্বাধীনতার যে সুযোগটা ছিল, এটা আমরা কাজে লাগাইতে পারি নাই। যে ধরনের বাংলাদেশ আমরা আশা করেছিলাম সেটা হয়নি। এই সুযোগটাকে আমরা হাতছাড়া করতে চাই না। আমরা সবাই মিলেমিশে যদি নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে বৈষম্য দূর হবে, দারিদ্র্য বেকারত্ব দূর হবে। আমাদের নিউ জেনারেশনকে আমরা আগামী দিনের বাংলাদেশ বলতে যেটা বোঝায়, একটি সুখী, সমৃদ্ধশালী, শান্তিময়, কল্যাণময়, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ আমরা দেখব। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করব, এই প্রত্যাশা সবাইকে আমি ব্যক্ত করি। আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য এবং আমার যারা দর্শক আছেন তাদেরকে নতুন গল্প শোনানোর জন্য। নতুন গল্প অর্থাৎ আপনার জীবনের সাথে যে গল্পগুলো দর্শক জানতো না, সেই গল্পগুলো শোনানোর জন্য আজ এখানেই বিদায় নেব। দর্শক, গল্পে আড্ডায় আজ এখানেই শেষ। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর ঈদ আয়োজনে।